আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এবং যারা পরবর্তীতে যুক্ত হবেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্যকথার আজকের পর্বে। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর জান্নাতুন নাইম। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ইউরোলজির সাধারণ সমস্যা ও তার সমাধান। কথা বলবো এ বিষয়ে। আমাদের সাথে আছেন আমাদের আজকের অতিথি ডক্টর রনেন বিশ্বাস স্যার, যিনি বিআরবি হসপিটালস লিমিটেডে ইউরোলজি এবং এন্ড্রোলজি বিভাগে কনসালট্যান্ট হিসেবে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন। আসুন পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার, আপনাকে বিআরবি হসপিটাল এবং আমাদের দর্শকদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। কথা শুরু করব তার আগে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি, ইউরোলজি এবং এর বিভিন্ন সমস্যা, যে কোনো সমস্যা নিয়ে যে কোনো প্রশ্ন থাকুক, আপনার প্রশ্নটি কমেন্টের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিন। আমরা চেষ্টা করব লাইভ চলাকালীন সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তরটি আপনাকে জানিয়ে দেব। শুরু করছি স্যার। ইউরোলজি কথা বলবো আজ এই ইউরোলজির বিভিন্ন সমস্যাগুলো নিয়ে। তার আগে জানতে চাচ্ছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন ইউরোলজি বিষয়টি সম্পর্কে কিছুটা ধারণা দিন। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর প্রশ্নের জন্য। ইউরোলজি চিকিৎসা বিজ্ঞানেরই একটা অংশ এবং ইউরোলজি বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনার কিডনি নালী, যেটা থেকে কিডনি থেকে প্রস্রাবটা মূত্রথলিতে আসে, এরপরে মূত্রথলির পরে আবার যে পথটা দিয়ে আমার প্রস্রাবটা বের হয়ে আসে সেটা হচ্ছে মূত্রনালী। পাশে আছে, সঙ্গে আছে প্রোস্টেট গ্ল্যান্ড, অন্ডকোষ, এগুলো নিয়েই আপনার টোটালটা হচ্ছে ইউরোলজি। বাংলায় যদি আমরা করি তাহলে মানে মূত্র রোগ বিশেষজ্ঞ বলা যায়, যে কারণে অনেক সময় হাসি তামাশা করে অনেক সময় আমাদের অনেক বন্ধুবান্ধব বলে ফেলে এই মুতের ডাক্তার যাচ্ছে। সুতরাং এটাকে আমরা স্বাভাবিকভাবেই নেই, আমরা এটাতে অভ্যস্ত এগুলো শুনতে। তো ইউরোলজি বলতে সাধারণত এইগুলা বোঝায় আর কি। ধন্যবাদ স্যার। এই যে ইউরোলজি বিভাগ বা যেটা মূত্র রোগ নিয়ে যে ডিল করে, এই ইউরোলজির সাধারণ সমস্যাগুলো কি কি নিয়ে আসে রোগী? এখন এটা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। প্রথমত থাকতে পারে যে আপনার সাধারণত মানে ইউরোলজিতে একদম শিশু থেকে শুরু করে একদম বয়স্ক মানুষ পর্যন্ত যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হতে পারে। তো সমস্যার মূল ইয়েগুলো থাকে, যেমন ধরেন যদি মানে এজ টু এজ সব কিছু ভেরি করবে কখন কি হচ্ছে। একটা হলো যে আপনার প্রস্রাবের সমস্যা থাকতে পারে, প্রস্রাবটা ঘন ঘন হতে পারে, প্রস্রাব বারে বারে হতে পারে, প্রস্রাব ধরে রাখতে না পারার একটা সমস্যা থাকতে পারে, প্রস্রাবে জ্বালা পোড়া থাকতে পারে। অনেক সময় অনেকে বলেন যে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, সে ধরনের একটা সমস্যা হতে পারে। আবার অনেকের আছে ব্যথাও থাকতে পারে বিভিন্ন জায়গায় শরীরের। ধন্যবাদ স্যার। মেইনলি হচ্ছে আপনি বলতে চাচ্ছেন মূত্র রোগ নিয়েই আসছে, বিভিন্ন রকমের সমস্যা নিয়ে। কিন্তু আমরা জানি যে রেনাল স্টোন বা কিডনিতে পাথরজনিত সমস্যা নিয়েও ইউরোলজির ডাক্তারদের কাছে আসে, এছাড়াও বিভিন্ন সমস্যা নিয়ে আসে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে দর্শকরা কিভাবে বুঝবে যে আমার শরীরের কোন সমস্যার জন্য আমি কখন ইউরোলজির ডাক্তার দেখাবো, কখন গাইনির কাছে যাব, কখন অ্যান্ড্রোলজি, এ বিষয়ে একটু আলোকপাত করবেন। হ্যাঁ, অ্যান্ড্রোলজি সেটা হলো যে যদি কখনও, আমি সবসময় আমার পেশেন্টদের সবসময় বলে থাকি যে আপনার যদি চোখের সমস্যা হয় সেটা নিয়ে চোখের ডাক্তারের কাছে যাবেন, চোখের সমস্যা নিয়ে যদি হাঁটুর ডাক্তারের কাছে যান সঠিক চিকিৎসাটা পাবেন না। ঠিক একইভাবে আপনার যদি প্রস্রাব সংক্রান্ত কোনো সমস্যা থাকে অবশ্যই সেটার জন্য আপনি ইউরোলজি চিকিৎসকের পরামর্শ নেবেন। আর প্রস্রাবের পাশাপাশি যেটা হতে পারে ব্যথা হতে পারে। ব্যথাটা অনেক সময় হতে পারে যে আপনার উপরের দিকে, সাধারণত পেশেন্টটা জানে যে কোন দিকে কিডনিটা থাকে, আমার একটু উপরের দিকে ইয়াটা থাকে। সুতরাং আপনার দুই দিকেই যদি কোনো ব্যথা থাকে, ব্যথাটাতে যদি আপনার তলপেটের দিকে বা আপনার প্রস্রাবের রাস্তার দিকে যায়, সেটার জন্য সে ধরনের যদি ইয়া থাকে তাহলে স্বাভাবিকভাবে আপনি তখন ইউরোলজি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন যৌন সমস্যা নিয়ে মানুষ দেখা যাচ্ছে যে স্কিনের ডক্টরের কাছে চলে যাচ্ছে, কিন্তু সমস্যাটা আসলে ইউরোলজি বিভাগ ডিল করবেন। তো সেক্ষেত্রে কি বলতে চাচ্ছেন? সেক্ষেত্রে যদি মানে আপনার যদি সেক্সুয়াল সমস্যাগুলো বিভিন্ন ধরনের হতে পারে। এটা হচ্ছে যে আপনার যদি দেখা যায় যে আফটার ম্যারেজ, একটা হলো যে বিয়ের পরপরই আপনার কিছুটা
দুর্বলতা থাকতে পারে, যেটা আস্তে 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 কেটে ওঠে। সুতরাং আমি বলবো যে এই টাইমটাতে মেডিসিন না নেওয়াটাই হচ্ছে বেটার। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আপনার বিয়ে হয়ে গেছে 6 মাস 1 বছর পরেও যদি দেখা যায় যে আপনার দুর্বলতাটা থেকে যাচ্ছে, দুর্বলতাটা এখন বিভিন্ন ধরনের হতে পারে। একটা হলো যে আপনার ঠিক মেলামেশা করার আগ্রহ হচ্ছে না, আবার দেখা গেল যে আগ্রহ আছে কিন্তু আপনার পুরুষাঙ্গটা শক্ত হচ্ছে না, বা আবার দেখা গেল যে আপনি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছেন। দুটো কিন্তু এই ধরনের কোনো সমস্যা থাকলে স্বাভাবিকভাবে আপনি ইউরোলজি চিকিৎসকের পরামর্শ নেবেন। আপনি বলেছেন যে বয়স ভেদে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে আসে। শিশুদের ক্ষেত্রে ইউরোলজি বিষয়ের সমস্যাগুলো জানতে চাই। শিশুদের যদি হয় তাহলে হলো একদম শুরু থেকে যদি করি, যে সময় আমি মায়ের পেটে থাকছি সেই সময় থেকে যদি শুরু করি, স্বাভাবিক এখনকার বিজ্ঞান অনেক এগিয়ে গিয়েছে। আগে যেটা ছিল যে আমরা টোটালি আমার মা প্রেগনেন্ট হচ্ছে কখনো কোনো ডাক্তারের কাছেই যান নাই, আমরা কিন্তু এইগুলো দেখেই অভ্যস্ত। কিন্তু এখন যেটা হচ্ছে প্রেগনেন্ট হওয়ার পরই আমরা ডাক্তারের শরণাপন্ন হচ্ছে এবং তখন থেকে আমরা আল্ট্রাসোনোগ্রামগুলো করছি। আল্ট্রাসোনোগ্রাম করতে গিয়ে যদি দেখা যায় যে বাচ্চার কিডনিতে অনেক সময় বলে যে কিডনিটা ফুলে আছে মানে যে কিডনিতে আপনার প্রস্রাবটা জমে আছে, অনেক সময় বলে দেয় যে পানি জমে আছে, তো ওইটাও আবার ফলো আপে থাকতে হয়, এটা একটা দিক। আর একটা হলো বিশেষ করে যেমন ধরেন মেয়ে বাচ্চার যদি হয়, দেখা গেলো যে প্রস্রাবের রাস্তাটা তার ওপেন থাকলো না, সেটার জন্য ইউরোলজি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। এই জিনিসটা আবার গাইনিক ডাক্তাররাও দেখে থাকেন। আরেকটা হলো যে বিশেষ করে যদি ছেলে বাচ্চা হয় তো দেখা যায় গেল যে তার পুরুষাঙ্গটা ঠিকমতো মেলছে না, চামড়াটার দিকে নিচের দিকে নামছে না, তো স্বাভাবিকভাবে তখন ইউরোলজি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। বয়স ভেদে আমরা শুনলাম, এখন নারী পুরুষ ভেদে লিঙ্গ ভেদে ইউরোলজির সমস্যাগুলোর মধ্যে কোনো তারতম্য আছে কিনা? না, প্রস্রাবের সমস্যা যেমন যদি যেটা ফিমেলদের ক্ষেত্রে যেটা ইউটিআই হচ্ছে, পুরুষদের ক্ষেত্রেও ইউটিআই হচ্ছে। পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে প্রোস্টেট গ্ল্যান্ডের ইনফেকশনটা বেশি থাকে, যেটাকে আমরা প্রোস্টাটাইটিস বলছি। আবার মহিলাদের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা মানে ইউটিআই সাধারণত আমরা বলে থাকি। সেক্ষেত্রে আপনার ওই যে প্রস্রাব ঘন ঘন হওয়া, প্রস্রাবে জ্বালা পোড়া করা, প্রস্রাবের বেগ আসলে ধরে রাখতে না পারা। আবার ফিমেল ইউরোলজি যেটা আছে সেখানে অনেক সময় দেখা যায় যে আপনি কাশি দিচ্ছেন, 1 ফোঁটা 2 ফোঁটা প্রস্রাব আপনার বেরিয়ে আসছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি স্বাভাবিকভাবে ইউরোলজি ডাক্তারের যদি শরণাপন্ন হন, ইউ উইল গেট বেটার ট্রিটমেন্ট। ধন্যবাদ স্যার আপনাকে। এই যে বিভিন্ন সমস্যার কথা আমরা জানছি, তো তার মধ্যে একটি আমি অলরেডি বলেছি যে কিডনির পাথর বা রেনাল স্টোন যেটা বলা হয়, এই রেনাল স্টোন খুবই কমনলি আপনারা পেয়ে থাকেন চেম্বারে, খুবই কমনলি রোগীরা এই ব্যাপারে কথা বলে থাকে। তো এই ব্যাপারে আমাদের রোগীদের উদ্দেশ্যে বলবেন যে কিভাবে বুঝবে যে রেনাল স্টোন বা কিডনিতে স্টোন হচ্ছে বা এর চিকিৎসা কিভাবে হবে? যদি পাথরের ইয়েটা হয়, সবসময় যে সব ক্ষেত্রেই পাথর হইলেই আপনার ব্যথা হবে ব্যাপারটা সেরকম না। আমি সাধারণত যেটা করে থাকি যে কোনো ধরনের সমস্যা হলে সাধারণত একটা পুরা পেটের একটা আল্ট্রাসোনোগ্রাম যদি আপনি সবসময় করে নেন, তাহলে কি পুরা একটা ধারণা আপনার চলে আসবে। মানে ইউজুয়ালি কী হয়, আপনি ইউরোলজি ডাক্তারের কাছে গেলেন, ইউরোলজি ডাক্তার আপনাকে শুধু তার কিডনি সাইডটা আল্ট্রাসোনোগ্রাম করতে দিচ্ছেন। যদি ফিমেল মানে গাইনোকোলজিস্টের কাছে যান, দেখলো যে লোয়ার অ্যাবডোমেনের উনি আল্ট্রাসোনোগ্রাম করতে দিচ্ছেন। আবার যদি আপনি কিছু সার্জারির ইয়াতে যাচ্ছেন, তারা দেখা গেলো যে আপার অ্যাবডোমেন দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমি যেটা ফলো করি ব্যক্তিগতভাবে সেটা হলো যে পেশেন্ট যখন করে, আমি পুরো পেটের একটা আল্ট্রাসোনোগ্রাম দিয়ে দিই, তাহলে হয়তো তখন পুরো শরীরের একটা ধারণাটা আপনার কাছে চলে আসলো। এখন যদি পাথর হয়, পাথর সাধারণত যখন আপনার মূত্রথলি থেকে প্রস্রাব যেটা আসে, এই আসার রাস্তায় যদি কখনো কোথাও পাথর থাকে, যেটার কারণে অবস্ট্রাকশান হবে, মানে প্রস্রাবটা আপনার কিডনি থেকে বের হতে পারছে না, আর সেই অবস্থানের বিভিন্ন জায়গায় অবস্থান হতে পারে পাথরে, সেটার কারণে ব্যথারও একটা তারতম্য থাকবে। যদি কিডনিতে থাকে এক ধরনের ব্যথা থাকবে, যদি কিডনি থেকে নিচের দিকে নেমে যায়, বিশেষ করে যদি ডান দিকে একটু নিচের দিকে পাথরটা থাকে, অনেক সময় ওই ব্যথাটা এমনভাবে হবে দেখতে মনে হবে মানে আপনার কাছে লাগতে পারে যে অ্যাপেন্ডিসাইটিস হলো কি না। কিন্তু ওইভাবে আপনি যদি পরীক্ষা করেন, তো পরীক্ষা করলেই ফিজিক্যালি যে সময় পেশেন্টকে আপনি দেখবেন তখন বুঝতে পারবেন যে এটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা নাকি আপনার
কিডনির নালিতে যে পাথরটা হয়েছে সেটার ব্যথা। সুতরাং আপনার সব কিছুই ডিপেন্ড করবে ওনার কম ইয়ার উপরে। এবং অনেক সময় পাথর হলে দেখা যায় প্রস্রাবের সাথে রক্তও যেতে পারে। এখন প্রস্রাবের সাথে রক্ত যাওয়াটা যদি পাথর হয় সেটার কারণেও রক্ত যেতে পারে। যদি আপনার ইনফেকশান হয় এবং ইনফেকশানটা খুব মারাত্মক আকারে ধারণ করে সেক্ষেত্রেও আপনার প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। আর একটা হলো যে আপনার শরীরে কোথাও যদি বিশেষ করে কিডনি বা মূত্রনালী বা মূত্রথলি বা প্রস্রাবের রাস্তার কোথাও যদি কোনো টিউমার থাকে সেক্ষেত্রেও আপনার প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। সুতরাং কমপ্লেনের উপর ভিত্তি করে আপনাকে সেইভাবে ডিপেন্ড করতে হবে। এবং আমি বারবারই একই জিনিস বলছি যে সেটা হলো যে প্রস্রাব সংক্রান্ত কোনো সমস্যা হলে আপনি বেটার হচ্ছে ইউরোলজি ডাক্তারের কাছে যান, আপনি বেটার চিকিৎসাটা পাবেন। ধন্যবাদ স্যার। এই যে রেনাল স্টোন, একটা ধারণা আমাদের সবার মধ্যেই কম বেশি আছে যে যে কোনো জায়গায় পাথর হওয়া মানেই অপারেশন করেই সেটা নির্মূল করতে হবে। তো এই ব্যাপারে কি বলতে চাচ্ছেন যে অপারেশন ছাড়া কি রেনাল স্টোন থেকে মুক্তি পাওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। এখন এটা ডিপেন্ড করবে যে আপনার স্টোনের কী ধরনের সাইজ, কোথায় আছে। এখন কিছু জিনিস সবসময় যে একদম বইয়ের ভাষায় চলে ব্যাপারটা কিন্তু সেরকম না। অনেক সময় সাধারণত আমরা দেখি যে একটা ছোট স্টোন যেটা আপনার দেখতে একদম সরিষার দানার মতো, কিন্তু আমাদের শরীরে কিডনি থেকে শুরু করে যে আমি যে নালীর কথা বলছিলাম, মূত্রথলি অবধি যে নালীটা আসে, এখানে বিভিন্ন জায়গায় এটা আমাদের শারীরিক একটা ইয়াই আছে যে বিভিন্ন জায়গায় একটু সরু সরু জায়গা থাকে। অনেক সময় দেখা যায় সরিষার দানার মতো পাথরও তার শারীরিক গঠনের কারণেও অনেক সময় আটকে যেতে পারে। তো সুতরাং ছোট পাথরের কারণেও অনেক সময় অপারেশন করা লাগে, আবার দেখা যাচ্ছে তার থেকেও একটু বড় পাথর যেটা বেরিয়ে যাচ্ছে। তো সুতরাং পাথর হলেই অপারেশানে যেতে হবে ব্যাপারটা সেরকম না। আপনি কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়েও মানে ওষুধের মাধ্যমেও আপনি পাথরের চিকিৎসা করতে পারবেন। ধন্যবাদ স্যার। একটি রোগের কথা যেটা আমরা কম বেশি সবাই জানি যে পুরুষদের প্রোস্টেট গ্রন্থির বড় হয়ে যাওয়া। এই যে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে যে সমস্ত সমস্যাগুলো নিয়ে আসে রোগীরা, তার সম্পর্কে জানব। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। সেটা হলো যে প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা যে শুধু বয়স্ক মানুষদের হবে ব্যাপারটা সেরকম না। প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা কিন্তু ইয়াং এজেও হতে পারে, যে জিনিসটা শুধু আমাদের বাংলাদেশে না সমগ্র পৃথিবীতেই, বিশেষ করে প্রোস্টাটাইটিস যে চিকিৎসাটা এটা কিন্তু একটু নেগলেক্টেড হয় পেশেন্টের দিক থেকেও, পেশেন্ট নেগলেক্টেড হয় আপনার ডাক্তারের দিক থেকেও। তো জিনিসটা হলো যে আপনার সাধারণত দেখা যায় যে 40-এর পরে বা 45-এর পরে যে আমাদের শরীরে যে একটা পরিবর্তন আসে হরমোনাল কারণে সব কিছু মিলে, তখন দেখা যায় প্রোস্টেট গ্ল্যান্ডটা তখন বাড়ে। তো তখন এক ধরনের প্রস্রাবের সমস্যা হতে পারে এবং তখন যেটা হতে পারে এটা, এবং এই প্রোস্টেট গ্ল্যান্ডের ভিতর দিয়ে হচ্ছে আপনার প্রস্রাবের রাস্তাটা যায়। তো স্বাভাবিকভাবে প্রোস্টেট গ্ল্যান্ডটা যত বড় হবে প্রস্রাবের রাস্তাটা তত সরু হয়ে আসবে। সেই ক্ষেত্রে হবে কি আপনার প্রস্রাবের চাপ, আগে আপনার ইয়াং বয়সে যে একটা ফ্লো ছিল, যে স্পিড ছিল, সেটা থেকে ফ্লোটা কমে আসতে পারে। প্রস্রাব করার পরে আপনার কাছে মনে হতে পারে যে প্রস্রাব থেকে যাচ্ছে, একবার প্রস্রাব করে আসলে 2 ঘন্টা বা তার মধ্যে আবার যেতে হচ্ছে। অনেক সময় দেখা গেল যে প্রস্রাবের বেগ আসলে আপনি ধরে রাখতে পারছেন না। অনেক সময় দেখা যায় যে আপনার রাত্রেবেলা ঘুম থেকে ওঠা লাগছে। তখন এই ক্ষেত্রে আমাদের দেশে যেটা হয় যে সাধারণত যে আমাদের দেশে যে আপনার বাৎসরিক তো কোনো হেলথ চেক আপ বাধ্যতামূলক নাই। তো সুতরাং আমাদের যেটা প্রস্রাবের কোনো সমস্যা হলেই আমাদের দেশে আমরা সবাই সবসময় চিন্তা করি যে আমার ডায়াবেটিস হলো কিনা, বিশেষ করে যদি প্রস্রাবটা ঘন ঘন হয়। তো তখন হয় কি আমরা সরাসরি ডায়াবেটিসের ডাক্তারের কাছে চলে গেলাম বা ফার্মেসিতে চলে গেলাম। ফার্মেসির দিকে একটু ডায়াবেটিসটা মেপে নিলাম, দেখলাম যে ডায়াবেটিসটা ভালো আছে, আমি আর ওটাকে চিন্তাই করছি না, ওই জিনিসটাকে টোটালি বাদ দিয়ে দিলাম। তো আমি সেই ক্ষেত্রে বলতে চাচ্ছি যে হ্যাঁ, আপনার ডায়াবেটিস নাই কিন্তু আপনার প্রস্রাবের সমস্যা থেকে যাচ্ছে, অবশ্যই আপনি সেই ক্ষেত্রে ইউরোলজি ডাক্তারের কাছে যান। যত আগে রোগ নির্ণয় হবে তত সেটা আপনার জন্য ভালো। সবসময় যে রোগ হলেই সেটা চিকিৎসা মানে অপারেশন লাগবে ব্যাপারটা সেরকম না। আমাদের অনেক সময় কিছু মানুষের মধ্যে একটা ধারণা থাকে যে আমার একটা অসুখ হলো, অসুখ হওয়া মানে ডাক্তারের কাছে গেলেই বুঝে আমাকে অপারেশন করতে হবে, ব্যাপারটা সেরকম না। যত তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাবেন তত তাড়াতাড়ি আপনার রোগটা নির্ণয় হবে, তত আপনার জন্য ভালো। আর একটা জিনিস আমি সবাইকে এভাবে বলতে চাই যে সেটা হলো যে আমরা সবসময় ইউজ টু হয়ে যাই হলো ফার্মেসি থেকে ওষুধ খাওয়া, ফার্মেসিতে গিয়ে সব কিছু করা।
বাইরের দেশে যেটা থাকে একজন ফার্মাসিস্ট থাকার কথা, আমাদের দেশে কিন্তু ওই জিনিসটা নেই। তো সুতরাং ফার্মেসিতে আপনি যদি যান, এখন একটা সমস্যা নিয়ে গেলেন, দেখবেন যে সে আপনাকে একটা মেডিসিন দিয়ে দেবে, আবার 2 ঘন্টা পরে আবার একটা প্রবলেম নিয়ে যান, দেখেন তখনও সে আপনাকে একটা মেডিসিন দিয়ে দেবে। তো আমি দর্শকদের উদ্দেশ্যে একটা বিশেষ রিকোয়েস্ট থাকবে, আপনারা ফার্মেসিতে গিয়ে এইভাবে ওষুধ খাওয়াটা বন্ধ করেন। কোনো কিছু হলে মিনিমাম একজন MBBS ডাক্তারের কাছে যান, আমার রিকোয়েস্টটা থাকবে সেইখানে। তাতে হবে কি যে মিনিমাম একটা আপনি ভালো আইডিয়া পাবেন। ফার্মেসিতে যিনি আছেন ও কিন্তু আপনার শারীরিক পরীক্ষা করেও দেখছে না, কোনো ইয়াও ছাড় যাচ্ছে না, জাস্ট আপনার কথা শুনে আপনাকে মেডিসিন দিচ্ছে। এই জায়গাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সেক্ষেত্রে সবার জন্য ভালো, চিকিৎসকের জন্য ভালো, আবার যিনি রুগী ওনার জন্য জিনিসটা অনেক ভালো বয়ে আনবে। ধন্যবাদ স্যার। MBBS ডাক্তারের কাছে গেলে যেটা হচ্ছে যে হয় সে চিকিৎসা পাচ্ছে সঠিকভাবে, অথবা সঠিক রেফারেল সিস্টেমটা জি, যেহেতু রেফারেল সিস্টেম আছে আমাদের দেশেও, স্বাভাবিকভাবে তখন উনি ওই রুগীকে দেখে কার কাছে যেতে হবে সেই জিনিসটা উনি বলে দিতে পারছেন আর কি। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আমাদের আলোচনা অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি, যে কারণে আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করতে পারছি না। আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি এই মুহূর্তে কিছু বলতে চান। সবাইকে বলবো যে আপনি আপনার স্বাস্থ্য সচেতন হন, পরিমিতভাবে পানি খান। আমাদের একটা বদ্ধ ধারণা আছে যে অনেক পানি খেতে হবে, কিন্তু ওই অনেক পানি খাওয়ার মধ্যে সাধারণত মানে যদি বইয়ের ভাষায় কথা বলি তাহলে বলতে হয় যে আপনি অ্যাডাল্ট যারা পুরুষ বা মহিলা, যদি পুরুষ মানুষ হন 2 থেকে 3 লিটার, যদি মহিলা মানুষ হয় তাহলে 2 থেকে 2.5 লিটার 24 ঘন্টায় আমাদের পানি পান করা উচিত। আর একটা হলো যে আমি আবার বলছি যে কোনো ধরনের সমস্যা হলে মিনিমাম একজন MBBS চিকিৎসকের শরণাপন্ন হন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার রোগের সঠিক চিকিৎসা পাবেন। উনি আপনার অসুখটা দেখে আপনাকে শারীরিক পরীক্ষা করে আপনার কমপ্লেনগুলো শুনে আপনাকে সঠিক চিকিৎসকের কাছে পাঠাতে পারবেন। আর যদি আমি তো বললামই, যদি আপনার প্রস্রাব সংক্রান্ত কোনো সমস্যা থাকে, ডেফিনেটলি আপনি চোখ বুঝে ইউরোলজি ডাক্তারের কাছে চলে যান। যদি কোনো যৌন সমস্যা থাকে সেটার জন্য আপনি ইউরোলজি ডাক্তারের কাছে যান। যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, যাদের পুরুষ বন্ধাত্ব বলি আমরা, যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, বাচ্চা কাচ্চা হলে আমাদের দেশের কন্টিনেন্টে আমরা যেটা চিন্তা করি সবসময় যে মহিলাদের উপরে দোষ চাপিয়ে দিই, চোখ বুঝে আমি আরেকটা বিয়ে করে ফেলি, আগের বউকে তালাক দিয়ে দিই। এই জিনিসটাকে আমি বলবো যে আপনারা পরিহার করেন, পরিহার করে আপনি নিজেও ডাক্তারের কাছে যান, আপনার ওয়াইফকেও ডাক্তারের কাছে নিয়ে যান। আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, ডেফিনেটলি আপনাকে একজন ইউরোলজি ডাক্তারের শরণাপন্ন হতে হবে, আপনাকে পরীক্ষা করে সেইভাবে আপনাকে তখন চিকিৎসা দিতে পারবেন। সুতরাং বাচ্চা হচ্ছে না বিধায় আমাকে ওয়াইফকে তালাক দিতে হবে সেই ইয়াতে না গিয়ে আসুন আমরা সচেতন হই। যে কোনো সমস্যা হলে, যে সমস্যা হচ্ছে সেই সমস্যার যে চিকিৎসক আছেন ওনার শরণাপন্ন হই। ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য। ধন্যবাদ স্যার, BRB হসপিটালস এবং আমাদের দর্শকদের তরফ থেকে আপনার এই ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের কিছু সময় ধার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ থাকছে এ পর্যন্তই। দেখা হবে আবারও কোনো দিন, আবারও নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে চলে আসবো আপনাদেরই কাছে, কথা বলবো নতুন কোনো বিষয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।